আমার নাম সোমা। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। জীবনে আমার সাথে এমন অঘটন ঘটেছে যেটা আমার হুঁশ উড়িয়ে দেয়। আমি খুব খুশি ছিলাম, কেননা প্রতিটি মেয়েই নিজের বিয়েতে খুশি হয়। আমার কাছেও বিয়ের খুশি খুব বড় খুশি ছিল। আমার বিয়ের দিন এগিয়ে আসছিল। বাড়ির সবাই আমার বিয়ের জন্য কেনাকাটা করছিল। সবাই আমার বিয়ে নিয়ে খুব খুশি। সবাই আমাকে আশীর্বাদ করছিল যেন আমি শ্বশুরবাড়িতে সবসময় হাসি খুশি থাকতে পারি। কিন্তু আমার সাথে এমন কিছু হলো যার পরে আমার মনে হতে লাগলো শ্বশুরবাড়িতে খুশি থাকা তো দূরের কথা, শ্বশুরবাড়িতে কিছুদিন টিকে থাকাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কেননা আমার সাথে এমন কিছু হয়েছিল যাতে আমার বর বাসর রাতেই আমাকে তার ঘর থেকে বাইরে বের করে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার সমস্ত খুশি ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের বাড়িতে আমার বাবার বন্ধুর ছেলে রাহুল থাকতো। রাহুল দেখতে খুব স্মার্ট। আমি ওকে আমার দাদার নজরে দেখতাম, যদিও সে আমার দাদা ছিল না। সে বেশিরভাগ সময় আমার সাথে বা অন্য কারো সাথেই বেশি কথা বলতো না, সব সময় নিজের কাজ নিয়েই থাকতো। বাড়ির সবাই ওকে খুব সম্মান করত, কারণ ও খুব কর্মঠ ছিল। আর আমাদের বাড়ির নিয়ম হলো বড়দের সম্মান করা আর মেয়েদের সঙ্গে চোখ নিচু করে কথা বলা। কিন্তু আমি ভাবতেও পারিনি যে রাহুল আমার সাথে এরকম কিছু করতে পারে যাতে আমার জীবন শেষ হয়ে যাবে। কিছু মানুষ বাইরে থেকে দেখতে যেমন হয়, ভিতর থেকে একদমই সেরকম হয় না। আমার গায়ে হলুদের দিন রাহুল আমার ইজ্জত নষ্ট করে দেয়। সে আমার সাথে জোর জবরদস্তি করে যখন আমাকে বেহাল করে দেয়, তখন সে আমার কোমরে সিগারেট দিয়ে কিছু লিখে দেয়। লেখাটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। বাসর রাতে যখন আমার স্বামী আমার কাছে এসে তার ভালোবাসা জাহির করে, তখন স্বামী আমার কোমরের লেখা শব্দ দেখতে পায়, যেটা পড়ে সে হতভম্ব হয়ে যায় আর হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়। কেননা কিছুদিন ধরে আমাদের বাড়িতে খুব বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছিল, কেননা বাড়িতে বিয়ের জোগাড়যন্ত্র চলছিল। আমার সম্বন্ধ আমার বাবা নিজের পছন্দ মতো ঠিক করেছে। যার সাথে আমার বিয়ে তাকে আমার বাবা নিজে পছন্দ করে। ছেলে খুব ভালো আর সম্ভ্রান্ত পরিবারের। আমার মনে হচ্ছিল যে আমি ওদের বাড়িতে খুব খুশি থাকব। ও আমার জন্য একদম পারফেক্ট। আমি নিজেও বিয়ে নিয়ে খুশি। বাড়ির সমস্ত মহিলা মার্কেটে শপিং করতে গিয়েছিল। প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটি চলছে। দাদা এবং বাবা সারাদিন কাজে থাকতো। আমার বড় দিদি কয়েকদিন আগেই আমাদের বাড়িতে থাকার জন্য এসেছে, কারণ তার ছোট বাচ্চা ছিল। দিদির বাচ্চাকে আমি নিজের কাছে রেখে দিতাম, আর মা বৌদির সাথে দিদিও বাজারে যেত। আমি বাড়ির দরজা ভিতর থেকে খুব ভালোভাবে বন্ধ করে দিতাম, কেননা বেশিরভাগ সময় বাড়িতে আমি একাই থাকতাম। কখনো কখনো রাহুলও বাড়িতে থাকতো। একদিন আমি বাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। সেই কারণে রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিলাম। আজ রাহুল অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। সে রান্নাঘরে এসে আমাকে চা বানাতে বলে। আমি ওর জন্য 1 কাপ জল বেশি নিলাম। ওর বয়স আমার মতোই ছিল, সেই কারণে আমি ওর নাম ধরেই ডাকতাম। রাহুল চায়ের কথা বলেও রান্নাঘর থেকে তখনও যায়নি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অবাক চোখে দেখতে লাগলো। আমি যখন ওর মুখের দিকে তাকালাম, তখন ওর চোখে একটা অদ্ভুত এক্সপ্রেশন ছিল, যেটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি ওর এই ব্যবহার বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। একটা সময় তো আমার ওকে দেখে ভয় লাগতে শুরু করে, তাই আমি তাড়াতাড়ি করে আমার গায়ে ওড়না ঠিক করে নিলাম। আজ প্রথমবার ও এরকম করেছিল। এর আগে তো আমাকে মাথা উঁচু করে ঠিকভাবে দেখতও না, আর আমার সাথে ঠিকভাবে কথাও বলতো না, যদিও আমরা সবাই একই বাড়িতে কয়েক বছর ধরে থাকতাম। ও অবাক চোখে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখেই যাচ্ছিল। আমি ওকে বললাম যে, তুমি গিয়ে নিজের ঘরে বসো, আমি সেখানেই তোমার চা নিয়ে যাচ্ছি। আমার কথা শুনে ও নিজের ঘরে চলে গেল। কিন্তু আমি ভাবতে লাগলাম, আজকে না জানি রাহুলের কি হয়েছে। চা বানানোর পরে আমি রাহুলের ঘরে চা নিয়ে গিয়ে দেখলাম ও বিছানায় শুয়ে আছে। সেই সময় ও শুধু জিন্স পরেছিল, গায়ে কোনো শার্ট ছিল না। ওকে এই অবস্থায় দেখে আমি লজ্জায় আমার চোখ নিচু করে নিলাম। আমি চায়ের কাপ রেখে ফিরে যেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ রাহুল আমার হাত ধরে আমাকে নিজের পাশে বসিয়ে নিল। আমি ওর এই ব্যবহারের কারণ বুঝতে পারলাম না। ওর আজকে সমস্ত ব্যাপারই আমার অদ্ভুত লাগলো। উপরন্তু ওর আমাকে দেখার স্টাইল আমাকে ভয় ধরিয়ে দিল। গত কয়েকদিন ধরে আমি নোটিশ করছি যে রাহুলের অবস্থা খুব অদ্ভুত হয়ে গেছে। ও সবসময় চুপচাপ আর উদাস হয়ে থাকতো। আগে ও মাঝে মাঝে বাবার সাথে কথাবার্তা বলতো, কিন্তু এখন তো তার সাথেও কোনো কথা বলে না। অফিস থেকে ফিরে এসেই তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতো, আর শুধুমাত্র খাবার খেতে বাইরে আসতো। কখনো কখনো আমাদেরকে বারবার ওকে খাওয়ার জন্য ডাকতে হতো। জানি না ও কী ভাবতে থাকতো। যখনই কেউ কথা বলার জন্য ওর ঘরে যেত, তখনই ও চমকে উঠত। মা ওর এই ব্যাপারটা অনেক দিন ধরে নোটিশ করছিলেন, আর তিনি এই ব্যাপারে বাবাকে বলছিলেন যে রাহুলের না জানি কী হয়েছে, ও তো আজকাল একদম বদলে গেছে। বাড়ির মধ্যে থাকলেও বোঝা যায় না যে বাড়িতে ও আছে। আর আজকাল না তো ও আমাদের সাথে কোনো কথাবার্তা বলে, না আগের মতো হাসে। মা বাবাকে এরকম চিন্তিত দেখে আমি তাদেরকে সান্ত্বনা দিতাম যে ও তো প্রথম থেকেই এরকম।
আর এটা কিছুটা সত্যিও ছিল। এর আগে রাহুল আমাকে কিছু বলতো, তখনই দরজায় ঠকঠাক আওয়াজ শুনে আমি ওর ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আজকে মা, বৌদি আর দিদি মার্কেট থেকে তাড়াতাড়ি এসে পড়েছে। তারা বলতে লাগলো, আজকে তোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসবে, তাই আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলো, কারণ তাদের সাথে বসে বিয়ের ব্যাপারে কিছু কথাবার্তা বলতে হবে। আমি তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে আমার ঘরে এসে বসে বসে রাহুলের এই বিহেভিয়ার নিয়ে চিন্তাভাবনা করছিলাম। আমার মাথায় রাহুলের এই ব্যবহার বারবার ঘুরে ফিরে আসছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বিয়ে মাত্র আর 1 মাস বাকি আছে। ধীরে ধীরে এই 1 মাসও কেটে গেল। ফাইনালি আমার গায়ে হলুদের দিন এসে পড়ল। এই দিন আমি নিজের ঘরে বসে খুব সুন্দরভাবে রেডি হচ্ছিলাম। আজকের দিন আর সামনে যে সমস্ত দিন আসছে তা আমার জন্য খুব স্পেশাল। সেই সমস্ত দিনের কথা ভেবে ভেবে আমি খুব খুশি হচ্ছিলাম। আমি বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু বিয়ের পরে আমার নিজের বাড়ির কথা মনে পড়বে, কেননা আমি নিজের বাড়িতে খুব সুন্দরভাবে সময় কাটিয়েছি। আমার বাবা মা আমাকে পৃথিবীর সমস্ত খুশি দিয়েছেন, কখনো আমার চোখে জল অবধি আসতে দেননি। এখন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এইসব ভেবেই আমার মন খারাপ হচ্ছিল। সাথে সাথে এটাও ভাবছিলাম, না জানি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার আমার সাথে কেমন হবে। কেননা বিয়ের আগে তো সবাই ভালো হয়, কিন্তু বিয়ের পরে বোঝা যাবে যে কে কেমন। আমার হবু বর না জানি আমার সাথে কেমন ব্যবহার করবে, এসবই ভাবছিলাম। এমন সময় আমার মা বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের সবাইকে রেডি হয়ে লজে যেতে হবে, কেননা গায়ে হলুদের ফাংশন লজেই হবে। আজকে সকাল থেকেই আমার শরীর একদম ভালো ছিল না, কেননা বিয়ের অনুষ্ঠান চলছিল, আর বেশি জল ঘাটার কারণে আমার ঠান্ডা লেগে গেছিল, আর সেই কারণেই আমার জ্বর জ্বর মনে হচ্ছিল, আর সাথে কাশিও হচ্ছিল। আমরা সবাই মিলে একসাথে লজে চলে গেলাম। সেখানে আমার গায়ে হলুদ লাগানো হলো। সবাই খুব খুশি। আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছিলাম। আজকের দিন আমি খুব খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করেই মাথায় ভয়ানক যন্ত্রণা হতে লাগলো। শরীর ভালো লাগছিল না। সমস্ত আত্মীয় স্বজন লজেই ছিল। আমরা এই অনুষ্ঠান এই কারণে লজে করেছিলাম, কেননা আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসেছে, আর আমাদের বাড়ি ছোট, এই কারণে সমস্ত আত্মীয় আমাদের বাড়িতে থাকতে পারবে না। মা আমার শরীর কেমন জিজ্ঞেস করলেন, তখন আমার খুব জ্বর, তাই মা আমাকে রাহুলের সাথে গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিলেন, কেননা আরাম করতে না পারলে আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। মা রাহুলকে বলেছিল, তুমি সোমাকে রেখে ফিরে এসো। রাহুল আমাকে গাড়িতে বসিয়ে বাড়িতে রাখতে এলো। আমি দেখতে পাচ্ছিলাম যে ও আয়নায় বারবার আমাকে দেখছিল। কিছু সময় পরেই আমরা বাড়িতে চলে এলাম। ও আমার সাথে সাথে বাড়িতে ঢুকলো। আমি ভাবলাম ও হয়তো কোনো জিনিস ভুলে গেছে, কিন্তু ও তো ঘরের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে দিল। আমি কিছু বুঝতে পারিনি। আমি তো সোজা নিজের ঘরে চলে এসেছিলাম, কেননা মাথায় খুব বেশি যন্ত্রণা হচ্ছিল আর জ্বরও ছিল। আমাকে তাড়াতাড়ি ঘরে গিয়ে ওষুধ খেতে হবে। রাহুল আর আমরা দুজন ছাড়া বাড়িতে কেউ নেই। আমি ঘরে গিয়ে ওষুধ খাওয়ার পরে কাপড় চেঞ্জ করে বসে বসে ভাবছিলাম যে মেয়েদেরও কি জীবন। এটা সেই বাড়ি যেখানে আমি খেলাধুলা করতে করতে বড় হয়েছি, আর এখন আমি চিরজীবনের জন্য এখান থেকে চলে যাব। এসব ভেবেই আমার মন খারাপ হতে লাগলো। তখনই হঠাৎ ঘরের মধ্যে কারো উপস্থিতি অনুভব হলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম সেখানে রাহুল দাঁড়িয়ে। কিন্তু আজকে সেই রাহুল না যাকে আমি জানতাম। ওর চোখে মুখে অদ্ভুত একটা ভাব ফুটে উঠেছিল। আমি কিছু বলতাম বা নিজেকে সামলাতাম, তার আগেই হঠাৎ ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপরে ও আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি বারবার বলছিলাম যে, তুমি এগুলো কি করছো, ছাড়ো আমাকে। আমি তোমার এই কথা বাবা মাকে বলে দেব, কিন্তু আমার কোনো কথারই কোনো প্রভাব ওর উপর পড়ছিল না। যেন মনে হচ্ছিল ওর কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছেই না। আমি নিজেকে ওর থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একে তো আমার শরীর খারাপ, তার উপরে ও ছেলে, আর ছেলেরা তো এমনিতেই অনেক শক্ত সামর্থ্য হয়, আর মেয়েরা প্রতিবারই তাদের সামনে দুর্বল হয়ে পড়ে। এই সব কিছু আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। আমি চিৎকার চেঁচামেচি করছিলাম, কিন্তু আমার চিৎকার শোনার মতো কেউ বাড়িতে ছিল না যে আমাকে সাহায্য করতে পারে। এই দুর্ঘটনা আমার জন্য প্রায় মরে যাওয়ার সমান। আমার মাথা কোনো কাজ করছিল না, আর আমি কিছু করতেও পারছিলাম না। এইভাবেই চিৎকার করতে করতে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার যখন জ্ঞান ফিরল, তখন না জানি রাহুল আমার কোমরের উপর কী লিখছিল। আমি কিছুই দেখতে পাইনি। ও জ্বলন্ত সিগারেট দিয়ে আমার কোমরের উপরে কিছু একটা লিখছিল, আর আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম। হয়তো রক্তও বের হচ্ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, কেননা আমার শরীর বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। আমার এরকম মনে হচ্ছিল যেন কেউ আমার শরীরের ভেতর থেকে আত্মা বের করে নিয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি যে রাহুল আমার সাথে এরকম কিছু করতে পারে। আমি হেঁচকি তুলে তুলে কান্না করছিলাম, যন্ত্রণায় ছটফট করছিলাম। কিন্তু এরপরে আমি আমার চোখের জল মুছে নিয়ে নিজের উপর কন্ট্রোল ফিরে পেলাম, আর ভাবলাম যদি কেউ এই ব্যাপারে জানতে পারে যে আমার উপর কী অঘটন ঘটেছে,
তাহলে না জানি কি হবে। বদনাম তো আমার হবেই, তার সাথে আমার বিয়েও ভেঙে যাবে, আর এতে আমার বাবা খুব টেনশনে পড়ে যাবে। এইসব ভেবে খুব কষ্টে আমি নিজেকে সামলালাম। তখনই বাইরে লোকেদের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রাহুল তো আমার কোমর ছেড়ে চলে গেছে, হয়তো সবাই বাড়িতে ফিরে এসেছে। তাই আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিজেকে নর্মাল করে নিলাম। কিছু সময় পরেই মা আর দিদি আমার ঘরে এলো। মা আমাকে বলতে লাগলেন, কি ব্যাপার, তোর শরীর কি খুব খারাপ লাগছে? তোকে এত উদাস লাগছে কেন? যদি এরকমই হয় তাহলে কালকে তোকে অন্য ডাক্তার দেখিয়ে আনবো, যাতে তোর শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি অনেক কষ্টে নিজের চোখের জল মুছে মাকে বললাম, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আমি ওষুধ খেয়ে নিয়েছি, ব্যাস তোমার মনে হচ্ছে যে আমার শরীর ঠিক নেই। এরপর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, যদি তোর এ বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাবি বলে মন খারাপ লাগে তাহলে চিন্তা করিস না, প্রতিটা মেয়ের জীবনেই এই সময় অবশ্যই আসে। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তোর মাথাতে কোনো রকম টেনশন আনিস না। মা আমাকে আরও অনেক রকমের সান্ত্বনা দিয়ে চলে গেলেন, কিন্তু আমার মাথায় তো অন্যই সমস্যা চলছিল। আমি আমার বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড আর খুশি ছিলাম, আমার সমস্ত কিছু এক মুহূর্তে শেষ হয়ে গেছে। পরের দিন আমাকে এখান থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে নিজের শ্বশুরবাড়িতে যেতে হবে। গতকাল অবধি আমার ফিলিংস পুরো আলাদা ছিল, কিন্তু এখন আমার ভয় লাগছিল যে যদি এই সব কিছু আমার স্বামী জানতে পেরে যায় তাহলে নিশ্চিত সে আমাকে বাসর রাতেই ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কেননা ও ভাবতো আমি কুমারী, কিন্তু ও কি জানতো যে আমার ইজ্জত কারো হাতে নষ্ট হয়ে গেছে? আমি ভয়ে ভয়ে মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলাম। বিয়ের দিনও এসে পড়েছে, সবাই খুব খুশি, আর সবার হাসি মুখ দেখে আমার চোখে বারবার জল চলে আসছিল। যখন আমার বাড়ির লোকেরা আমার চোখে বারবার জল আসতে দেখলো, তখন তারা ভাবলো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই বারবার আমার চোখে জল চলে আসছে। কিন্তু কেউই আমার মনের অবস্থা জানতো না। আমি যখনই রাহুলকে দেখতাম তখনই আমার ওকে দেখে ঘৃণা হচ্ছিল। মনে হচ্ছিল যে আমি ওকে মেরে ফেলি, ও আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমার বিয়ের সমস্ত রীতিনীতি কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি পুরো নির্জীব হয়ে রইলাম, যেন আমি একটা রোবট, আর সমস্ত লোকেরা নিজের ইচ্ছা মতো আমাকে চালাচ্ছিল। এভাবেই আমি বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে এলাম। শ্বশুরবাড়িতে এসে নিজের স্বামীর হাসি খুশি মুখ দেখে আমি অলক্ষ্যে কয়েকবার নিজের চোখের জল মুছলাম। যদি সে জানতে পারতো যে আমার উপর কি হয়েছে, তাহলে হয়তো ও এভাবে হাসতো না, বরং আমাকে অপমান করে নিজের জীবন থেকে বের করে দিত। কিছুক্ষণ পরে আমার বড়জা আমাকে আমার ঘরে বসিয়ে দিল। আমি ধুক ধুক মনে বসে রইলাম, কেননা যদি আমার স্বামী জানতে পেরে যায় তাহলে জানি না কি হবে। তখনই সে ঘরে এলো আর আমার হাত ধরে আমার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো। এরপরে সে আমার কি পছন্দ না এই সব জিজ্ঞেস করতে লাগলো। সাথে ও নিজের ব্যাপারেও আমাকে বলতে লাগলো, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। আমার মনে তো শুধু ভয় করছিল। এভাবেই ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। এরপরে যখন সে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আমার কোমর থেকে কাপড় সরালো, তখন সেটাই হলো যেটার আমি ভয় পাচ্ছিলাম। আমার স্বামী আমার কোমরের সেই চিহ্নটা দেখে নিল, যেটা রাহুল সিগারেট দিয়ে আমার কোমরের উপরে লিখে দিয়েছিল। আর তারপরে আমার স্বামী, আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবা রাহুলের হাত ধরে আমাদের বাড়িতে এনে মাকে বলেছিল যে আজকে থেকে এ আমাদের ছেলে, আর ওকে এই বাড়িতে ততটাই অধিকার দেবে যতটা আমাদের ছেলেকে দেওয়া হয়। আমাকে বাবা বলেছিল যে আজ থেকে এ তোমাদের ভাইয়ের মতো। তখন আমি ওর হাত ধরে নিয়েছিলাম, কারণ ওর বয়স আমার মতোই ছিল। আর তারপরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই সময় রাহুলের বয়স 12 বছর ছিল, আর আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। ও আমার বাবার বন্ধুর ছেলে, কিন্তু আমি সবসময় ওকে আমাদের ফ্যামিলির সদস্য মেনে নিয়েছিলাম। আসলে রাহুলের বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যান। রাহুলের বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল। সেই কারণেই যখন ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন বাবা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। প্রথম প্রথম রাহুল খুব চুপচাপ থাকতো, কেননা ওর নিজের সবাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ও সব সময় উদাস হয়ে থাকতো। সময় এভাবেই কাটছিল। বাবা ওকে সবার সাথে মিলেমিশে থাকতে বলতো। আমাদের বাড়িতে ওর কখনো কোনো সমস্যা হয়নি। বাবা ওর দিকে পুরো খেয়াল রাখতো, কিন্তু রাহুল কোনো জিনিসেই খুশি হতো না। ও পড়াশোনায় খুব ভালো ছিল আর ভালো চাকরিও পেয়ে গেছে, কিন্তু এতটা সাকসেস হওয়ার পরেও ওর মনে কখনোই কোনো খুশি ছিল না। যখন রাহুল নিজের প্রথম মাসের বেতন আমার মায়ের হাতে তুলে দেয়, তখন মা সেটা নিতে অস্বীকার করে। মা বলল, তুই এটা নিজের উপরে খরচ কর, এটা তোর কষ্টের ইনকাম। তখন প্রথমবার আমি রাহুলকে ইমোশনাল হতে দেখেছিলাম। ও আমার মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল, যদিও আমি আপনাদের ছেলে নই, কিন্তু আপনারা আমাকে সব সময় বাবা মায়ের মতো ভালোবেসেছেন। আমি আপনাদের জন্য এইটুকু তো করতেই পারি। ওর কথা শুনে মাও ইমোশনাল হয়ে গেছিল, আর তিনি ওকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন। রাহুল এখনও নিজের বেতন মায়ের হাতে এনে দিত, আর মাও ওর বেতন গুছিয়ে রেখে দিত। মা বলতেন তিনি এই টাকা রাহুলের বিয়ের জন্য গুছিয়ে রাখছেন। তিনি বলতেন এই টাকা তিনি রাহুলের বিয়েতে খরচ করবেন। সেই সময়েই রাহুল খুব খুশি থাকতে লাগলো। ও
ওর মুখে সবসময় হাসি লেগেই থাকতো। এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এতটা সিরিয়াস থাকা ছেলে কিভাবে এতটা খুশি থাকতে শুরু করেছে। এভাবেই কিছু সময় কেটে গেল। তারপরে আবার রাহুল আগের মতোই হয়ে গেল, সেই সিরিয়াস আর নিঃসঙ্গ। এখন তো ও আগের থেকেও বেশি সিরিয়াস থাকতে শুরু করেছে। ও এতটা চুপচাপ থাকতে লাগলো যে ওর সিরিয়াসনেস দেখে আমার ভয় ভয় করতো। সেই সময় আমার সম্বন্ধ আসতে শুরু করেছিল, কিন্তু যখন রাহুল জানতে পারলো যে এই ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে, তখন এই ছেলেকে রাহুলের পছন্দ হয়নি। ও আমার বাবা মাকে বলেছিল যে সোমার বিয়ে এখানে দিও না। ওর কথা শুনে বাবা মা অবাক হয়ে গেছিল, কিন্তু কেন, এই কথার কোনো উত্তর রাহুলের কাছে ছিল না। শুধু ও বলেছিল যে আমি শুনেছি যে এই ছেলেটা খুব কম টাকা ইনকাম করে। এই কথা শুনে বাবা গভীর নিঃশ্বাস ফেলে বলেছিলেন যে বাবা, আমি ওকে ভালোভাবে চিনি, ও খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, আর এটা এমন কোনো বড় ব্যাপারও না। এমনিতেও ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, আমাদের সোমা ওখানে খুব সুখে থাকবে। আমিও যখন আমার হবু বরের ছবি দেখলাম তখন আমার ওকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু জানি না কেন রাহুলের এই সম্বন্ধ একেবারেই পছন্দ ছিল না। মা বাবা যেখান থেকেই অতনুর ব্যাপারে খোঁজখবর নিয়েছে তারা এটাই বলেছে যে ছেলেটা খুব ভালো। তখন বাবা মা চিন্তামুক্ত হয়ে যায়। তাদের মনে হয়েছিল যে হয়তো রাহুল কোথাও থেকে ভুল কিছু শুনেছে। এরপরে রাহুল কখনোই এই সম্বন্ধ নিয়ে নিজের কোনো অ্যাডভাইস দেয়নি। ও একদম চুপচাপ হয়ে গেল। আর বিয়ের একদিন আগে ও আমার সাথে এই সব করলো। যখন আমার স্বামী সেই রাতে আমার কোমর দেখলো, তখন ও জোরে জোরে কান্না করতে লাগলো। আমি ওকে কান্না করতে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে অনেক জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু ও কিছুই বলতে রাজি হলো না। জানি না ওর কী এমন দুঃখ হয়েছিল যার কারণে ওর অবস্থা এইরকম হয়ে গেছিল। এরপরে ও আমাকে বলল যে তুমি শুয়ে পড়ো, আর এই ব্যাপারে কাউকেই কিছু বলবে না। আমি ওর এই অদ্ভুত ব্যবহার দেখে চিন্তায় পড়ে গেলাম। আর সারা রাত এটাই ভাবতে থাকলাম যে আমি তো ভাবতাম যে আমার স্বামী রেগে যাবে, কিন্তু ওর কান্নার কারণ তো আমার মাথায় ঢুকছে না। এইসব ভাবতে ভাবতেই না জানি কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমার শাশুড়ি আমাকে আমার স্বামীর সাথে বাবার বাড়িতে পাঠালো। ওখানে যাওয়ার পরে আমি রাহুলের সামনে হতে চাইতাম না। এই কারণে আমি সোজা নিজে বাবা মায়ের ঘরে চলে গেলাম। একদিন সেখানে থাকার পরে আমি আবার আমার স্বামীর সাথে শ্বশুরবাড়িতে ফিরে আসি। কিন্তু এখন তো আমার জীবন পুরো বদলে গেল। বিয়ের আগে আমার স্বামীর ব্যাপারে আমি শুনেছিলাম যে ও খুব মডার্ন, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে ও বাইরে থেকে তো মডার্ন, কিন্তু ভিতরে ভিতরে খুব সংস্কারী ছেলে। ও প্রতিদিন বাড়ির মন্দিরে পুজো করত আর ব্রত রাখত। ও প্রতিদিন রাতের বেলা উঠে ভগবানের সামনে বসে হাত জোর করে কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করত, আর জানি না কোন ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইত। আর ওর চোখ থেকে লাগাতার অশ্রু প্রবাহিত হতে থাকত। এইসব দেখে আমি খুব হতবাক আর চিন্তিত হয়ে গেলাম। ওর কী এমন প্রবলেম আছে যে ওর কান্না থামতই না। যখনই ও আমাকে দেখত ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। ওর চোখে আমার জন্য এত বেশি সম্মান থাকতো যে আমাকে মুখ লুকাতে হতো, কারণ ও যদি সত্যিটা জেনে ফেলে তাহলে না জানি ও আমার সাথে কি করবে। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনে আমার চোখ খুলে গেল। উঠে দেখি সেই আওয়াজটা আমার স্বামীর কান্নার আওয়াজ। ও জোরে জোরে কান্না করছিল আর ভগবানের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইছিল। জানি না ওর কি হয়েছিল যার কারণে ও এতটা আতঙ্কিত হয়ে থাকতো। ও আমাকে জেগে থাকতে দেখে অবাক হয়ে ও আমার পাশে এসে বসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনও জেগে রয়েছ? ও আমার সামনে এমন ভাব করলো যেন ও পুরো নর্মাল। দিন দিন আমি ওর কান্নাকাটিতে বিরক্ত হয়ে গেছিলাম। সেই কারণে আমি ওকে বললাম, তুমি আমাকে তোমার সব কিছু বলছো না কেন? তোমার এত কি দুশ্চিন্তা আছে? তুমি আমাদের বাসর রাতেও আমাকে দেখে কান্না করছিলে, আর তুমি প্রতিদিন রাতের বেলা উঠে কান্না করতে থাকো। এসবের কারণ কি? আমার কথা শুনে ওর মুখের রঙ অদ্ভুত রকম পরিবর্তন হয়ে গেল। ও বলতে লাগলো যে এমন একটা ঘটনা আছে যেটা শুনে তুমি হয়তো সহ্য নাও করতে পারো। তখন আমি ওকে বললাম, তবুও তুমি আমাকে বলো, আমি সম্পূর্ণ সত্যিটা শুনতে চাই। তখন ও বলতে লাগলো যে আমি রাহুলকে বহুদিন থেকে চিনি। কিছুদিন আগে অবধি ও আমার খুব ভালো বন্ধু ছিল। এই কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল। যদি রাহুল ওর বন্ধুই হয়, তাহলে রাহুল আমার বিয়ে অতনুর সাথে হতে দিতে চাইছিল না কেন? কিন্তু আমার স্বামীর পরের কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমার স্বামী বলতে লাগলো, আমরা দুজন একই অফিসে চাকরি করতাম, আমার বাবার বিজনেসও ছিল। তিনি আমাকে তার সাথে তার অফিসে যেতে বলতেন, কিন্তু আমার চাকরি করার শখ ছিল আর আমি এক্সপিরিয়েন্সও করতে চাইতাম। সেই কারণেই আমি ওই কোম্পানিতে চাকরি নেই যেখানে রাহুল চাকরি করত। সেই অফিসে একটা মেয়ে ছিল যে খুব গরিব আর সুন্দরী ছিল। আমি আগে থেকেই মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতাম। যখন আমি ওই মেয়েটাকে দেখলাম তখন আমার ওকে ভালো লেগে যায়। আমি জানতাম না যে রাহুল ওই মেয়েটাকে পছন্দ করে। আমি ওই মেয়েটাকে প্রপোজ করলাম, কিন্তু মেয়েটা আমাকে না করে দিল। তবুও আমি ওই মেয়েটার পিছনে পড়ে রইলাম। যখন আমি একদিন সেই মেয়েটাকে খুব বিরক্ত করলাম, তখন রেগে ওই মেয়েটা আমার গালে থাপ্পড় মেরে দিল। এতে আমি ওর উপর খুব রেগে গেছিলাম, আর আমি ওর উপর বদলা নেওয়ার প্ল্যানিং করতে লাগলাম। তারপরে একদিন একটা সুযোগ পেয়ে গেলাম।
সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল, হয়তো বৃষ্টি হবে। অফিসের সমস্ত কর্মচারী চলে গেছে। সেই সময় মেয়েটা নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে কারো আসা যাওয়ার ব্যাপারে ওর ধ্যানই ছিল না। আর ও এমনিতেও সবার শেষেই বাড়ি যেত। যখন আমি দেখলাম যে অফিসে কেউ নেই, বাইরে শুধু গার্ড আছে, তখন আমি টাকা দিয়ে সেই গার্ডকে কিনে নিলাম আর বললাম, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি ভিতরে কাউকে আসতে দেবে না। তারপরে আমি সেই মেয়েটাকে ব্যবহার করলাম আর তার ইজ্জত নষ্ট করে দিলাম। পরে আমি জানতে পারি যে রাহুল ওকে খুব ভালোবাসে আর ওরা দুজন একে অপরকে বিয়ে করতে চায়। সেদিনের পরের দিনই মেয়েটা সুসাইড করে নেয় আর মরার আগে সে রাহুলকে এই সমস্ত কথা বলে দেয়। সেদিনই রাহুল তোমার কোমরের উপর লিখেছিল যে, মন তো চাইছে আমি তোমার কাছ থেকেও তোমার খুশি কেড়ে নিই, যেভাবে তুমি আমার খুশি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কিন্তু আমি এটা কিভাবে করব? সোমা আমার কাছে আমার বোনের মতো, আর এর পরিবারের সবাই আমার উপর খুব ভরসা করে। আমি আমার বোনের সাথে খারাপ কিছু করতে পারলাম না। নিজের স্বামীর মুখ থেকে এই কথা শুনে আমার মুখ হা হয়ে গেল। এতদিন থেকে আমি ভাবছিলাম যে রাহুল আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। তার মানে আমি ভুল বুঝেছিলাম আর আমি পুরো পবিত্র ছিলাম। কিন্তু আমার স্বামীর উপরে আমার অনেক রাগ হচ্ছিল যে তিনি একটা মেয়ের সাথে কিভাবে এরকম জঘন্য কাজ করলেন। যখন আমি তাকে এই কথাটা বললাম, তখন ও আবার কান্না করতে লাগলো আর বলতে লাগলো যে আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করি যে আমি বুঝতে না পেরে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এটা আমার জন্য এমন একটা প্রায়শ্চিত্ত যেটা হয়তো সারা জীবন আমার সাথে থাকবে। আমি নিজের এই ভুলের জন্য ভীষণ লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে আজকের পরে এরকম কিছু কখনোই করব না। তার কথা শুনে আমিও কেঁদে ফেলেছিলাম। এখন যেটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, এখন আর কি করা যাবে। কিন্তু আমার মন থেকে এই ভুল ধারণা দূর হয়ে গেল যে রাহুল আমার সাথে খারাপ কিছু করেনি, বরং ও তো আমাকে নিজের বোন ভাবত। ওর কাছে সুযোগ থাকা সত্ত্বেও ও আমাকে ছেড়ে দেয়, আর এটা ওর বড় মনের পরিচয় যে আমার স্বামী এত কিছু করার পরেও ও বদলা নেয়নি। আমি আমার বাবার বাড়িতে গিয়ে রাহুলের কাছে আমার স্বামীর হয়ে ক্ষমা চেয়েছিলাম আর ওকে বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমার স্বামী ভীষণ অনুতপ্ত। এখন রাহুল অন্য শহরে জব নিয়ে চলে গেছে, ও এখনও বিয়ে করেনি। ও এই কারণেই অন্য শহরে চলে যায়, কেননা ও জানতো যখনই আমি আমার বাবার বাড়িতে আসব তখন আমার স্বামীও সেখানে আসবে। আর ওর আমার স্বামীকে দেখে সেই সব মনে পড়বে যেটা ওর জন্য খুবই কষ্টদায়ক। ও আমার স্বামীর সামনে পড়তে চাইতো না, আর না তো আমার স্বামী রাহুলের সামনে দাঁড়ানোর যোগ্য ছিল। আমার জীবন আমার স্বামীর সাথে ভালোই চলছিল, কিন্তু আমার স্বামী যা কিছু রাহুল আর সেই মেয়েটার সাথে করেছিল সেজন্য আজও আমার খুব আফসোস হয়। বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের পছন্দ হয়েছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।